শরতের বিকেলের রোদটা তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে রিমা ভাবছিল এবারের অ্যাসাইনমেন্টটা হয়তো জীবনের সেরা হবে। ২৬ বছরের রিমা পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। পুরানো বাড়ি, হারানো স্থাপনা, লোকগাথা এইসব নিয়েই তার নেশা। এইবারের প্রজেক্ট ফরগটেন হাউস অফ বেঙ্গল। এর জন্যই তাকে আসতে হয়েছে পুরুলিয়ার প্রত্যন্ত চিত্রা গ্রামে। সঙ্গে এসেছে অয়ন, ২৮ বছরের ইন্ডি ফিল্ম মেকার, রিমার ছোটবেলার বন্ধু। যদিও ওদের মধ্যে এমন এক নীরব টান আছে যা কেউ কখনো স্বীকার করেনি। স্টেশন থেকে বেরিয়েই ওরা গাইডের সাথে দেখা করলো। গাইডের নাম বিষ্ণু মাহাতো, ৫০ ঊর্ধ্ব, গায়ে ধুতি পাঞ্জাবি, মুখে গভীর ভাঁজ, চোখে এমন এক ভারী দৃষ্টি যেন জীবনে অনেক কিছু দেখেছে। আপনারা মহাদেব লজ দেখতে এসেছেন জানি, কিন্তু একটা কথা মনে রাখবেন, সূর্য ডোবার পর ওখানে থাকা মানে নিজের বিপদ ডেকে আনা। দাদা, এসব লোকাল মিথ। আমাদের তো রাতের শটও নিতে হবে। গল্প হলে ভালো হতো, কিন্তু ওখানে যা আছে ওরা ধরা দেয় না, ওরা শুধু ধরে নিয়ে যায়। রিমা চুপ করে রইল। বিষ্ণুর গলায় এমন এক ভারী সতর্কতা ছিল যা অয়নের হালকা হাসিকে থামিয়ে দিল না, কিন্তু তার নিজের মনে হালকা শিরশিরে ভাব এনে দিল। ওরা জিপে করে গ্রামের এক প্রান্তে পৌঁছালো। সামনে দাঁড়িয়ে আছে মহাদেব লজ, ১ শতাব্দী পুরনো প্রাসাদ। লালচে দেয়ালে শ্যাওলা, ছাদের গায়ে বুনো গাছের শিকড়, ভাঙা জানালা দিয়ে গোধূলির আলো ঢুকছে। বড় পাথরের সিঁড়ি, ভাঙা পিলার, আর চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেন পুরো বাড়িটা নিঃশ্বাস আটকে আছে। রিমা ক্যামেরা তুলে কয়েকটা শট নিতে শুরু করলো। ঠিক তখনই দোতলার এক জানলা এসে দেখলো একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যার পরনে সাদা ফ্রক, মুখটা ফ্যাকাশে, বড় বড় চোখ আর চুল এলোমেলো হয়ে কাঁধে পড়ে আছে। মেয়েটি কয়েক সেকেন্ড তাকিয়ে রইল রিমার দিকে, তারপর হঠাৎ মিলিয়ে গেল। তুই দেখলি? ওই না তো, তুই মনে হয় হ্যালুসিনেট করছিস। রিমা চুপ করে গেল, আর কিচ্ছু বলল না। বিষ্ণু লজের মূল দরজায় দাঁড়িয়ে তাদের বলল, আমার এখানেই শেষ, আপনারা ভেতরে যান, কিন্তু মনে রাখবেন রাতের আগেই বেরিয়ে আসবেন। লোকটি চলে যেতে অয়ন রিমাকে বলল, লোকটা সিনেমার ভিলেনের মতো কথা বলে, তাই না? রিমা কোনো জবাব দিল না। ওর নজর তখন সেই ভেতরের কালো অন্ধকারে, যেন বাড়িটার প্রতিটি কোণে কেউ তাকিয়ে আছে। ভিতরে ঢুকতেই তাদের নাকে এলো ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ। পায়ের নিচে ভাঙা টাইলস, দেওয়ালে পুরনো তেলের বাতির দাগ, করিডোর জুড়ে শিকল ঝোলানো দরজা, আর মাঝে মাঝে জালে ঢাকা জানলা দিয়ে ঢুকছে ম্লান আলো। অয়ন ক্যামেরা সেট করছিল, তখন রিমা একটা ঘরের দরজা ঠেলে খুলল। ঘরটা একসময় অতিথিদের থাকার জন্য ছিল। ভাঙা বিছানা, ধুলো মাখা আয়না, আর কোণে পড়ে থাকা ছেঁড়া খেলনা পুতুল। রিমা সেই পুতুলটার দিকে তাকিয়ে রইল। তখনই ঠিক ওর পায়ের পাশ দিয়ে একটা খেলনা বল গড়িয়ে গেল। অয়ন, তুই বলটা এনেছিস? ওই না তো। বলটা দরজার কাছে গিয়ে থেমে গেল, আর তারপর মুহূর্তেই দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ওরা দুজনে একসাথে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল। করিডোর ফাঁকা। হঠাৎ ওপরে দোতলা থেকে ভেসে এলো এক মেয়ের হাসি। অয়ন, এটা কি তুইও শুনলি? হ্যাঁ, কিন্তু কোথা থেকে আসছে? ওরা সিঁড়ি দিয়ে ওপরে উঠল। রিমার হঠাৎ মনে হলো ওদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। রিমা পিছনে ফিরে তাকালো, কিন্তু না, কেউ নেই। ওরা পৌঁছালো সেই ঘরে, যে ঘরের জানালায় রিমা প্রথম মেয়েটিকে দেখেছিল।
তারা দেখলো ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা কাঠের দোলনা চেয়ার। সেটি ধীরে ধীরে নড়ছে, যেন কেউ কিছুক্ষণ আগে তাতে বসেছিল। ঘরের দেওয়ালে ঝোলানো এক পুরানো ফ্রেম, একটি মেয়ের ছবি, পরনে সাদা ফ্রক, লম্বা চুল, বড় বড় চোখ, একদম সেই মেয়েটি। ফ্রেমের নিচে নাম লেখা অর্পিতা, তারিখ 1942। রিমা ছবির দিকে তাকিয়েছিল, আর তখনই চেয়ারটা হঠাৎ জোরে নড়ল। এক মুহূর্তের জন্য রিমা আয়নায় দেখল তার পাশে দাঁড়িয়ে আছে অর্পিতা। ফ্যাকাশে মুখে এক অদ্ভুত হাসি, আর চোখে এমন এক শূন্যতা যা জীবিত কারো হতেই পারে না। রিমা ঘুরে তাকিয়ে দেখে ছুঁই নেই। অয়ন রিমার চোখ মুখ দেখে তাকে জিজ্ঞাসা করলো, তোর মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? রিমা উত্তর দিল না, শুধু ঠোঁট শুকিয়ে গেল। মনে হলো বাড়িটা যেন আস্তে আস্তে ওদের গিলে নিচ্ছে। সন্ধে গড়িয়ে রাত নামলো। বাইরে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, জানালাগুলো ঠক ঠক করে বাজছে। রিমা ও অয়ন তখনও লজের ভেতরে। কিভাবে যেন সময় কেটে গেছে, বেরোনোর কথা মাথায় আসেনি। হঠাৎ করিডোরের বাতাস ভারী হয়ে এলো, যেন দেওয়ালগুলো আরো কাছে চলে আসছে। দূরে কারো কান্নার শব্দ ভেসে আসছে, শিশুর কান্না, সাথে এক মহিলার কাঁপা গলায় নাম ডাকার আওয়াজ। রিমা আর অয়ন চোখাচোখি করলো। অয়ন কাঁপা গলায় রিমাকে বলল, চল, আমরা এখনই বেরিয়ে যাই। ওরা সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিল, তখনই নিচ থেকে দেখা গেল লজের প্রধান দরজায় এখন এক কালো ছায়া দাঁড়িয়ে। ছায়াটা আস্তে আস্তে আকার নিচ্ছে, এবং কয়েক সেকেন্ড পর দেখা গেল সেই মেয়েটি, অর্পিতা। এবার আর তার চেহারা মিষ্টি নয়, চোখ দুটো কালো ফাঁপা গর্ত, মুখের চামড়া পচে খসে পড়ছে, আর ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত উঠে গেছে। তোমরা আমার সাথে থাকবে? সাথে সাথেই চারপাশের দরজাগুলো একে একে ধপ ধপ করে বন্ধ হতে লাগলো। বাতিগুলো জ্বলে উঠলো আর নিভে গেল। অর্পিতা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। অয়ন রিমার হাত টেনে বলল, রিমা পালা। ওরা করিডোর পেরিয়ে পেছনের রান্নাঘরের দিকে গেল। সেখানে একটা ছোট জানালা খোলা, কিন্তু ওরা পৌঁছানোর আগেই রান্নাঘরের ভেতর থেকে ছায়ার মতো হাত বেরিয়ে এসে অয়নের গলা চেপে ধরল। রিমা চিৎকার করে উঠল। সে অয়নের হাত ধরে টান দিল, কিন্তু অর্পিতার মুখ এখন একদম কাছে। তার ঠান্ডা নিঃশ্বাসে রিমার সারা শরীর জমে গেল। এখান থেকে কেউ ফেরত যায় না। হঠাৎ চারপাশ কালো হয়ে এলো, বিদ্যুৎ চলে গেল। শুধু বাইরে বজ্রপাতের আলোতে দেখা গেল অয়ন আর রিমা দুজনেই আর নেই। রান্নাঘরের মেঝেতে গড়িয়ে আছে সেই পুরানো পুতুলটা, তার চোখ থেকে টপ টপ করে রক্ত ঝরছে। ঝড়ের মধ্যে লজের সব দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল, আর দরজার বাইরে দাঁড়ানো বিষ্ণু ফিসফিস করে বলল, আমি সাবধান করেছিলাম, এখান থেকে কেউ বেঁচে ফেরে না।